যারা দেখছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় রাষ্ট্রবিজ্ঞান, প্রোগ্রাম স্নাতক সম্মান, কোর্স কোড 241911, কোর্সের নাম বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক, লেকচার নম্বর 4, লেকচারের শিরোনাম অর্থনৈতিক কূটনীতি। আমি মোহাম্মদ ওমর ফারুক, সহকারী অধ্যাপক, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। শিক্ষণফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা কূটনীতির সংজ্ঞা বর্ণনা করতে পারবে, অর্থনৈতিক কূটনীতির সংজ্ঞা বর্ণনা করতে পারবে, অর্থনৈতিক কূটনীতির গুরুত্ব বর্ণনা করতে পারবে, অর্থনৈতিক কূটনীতির অনুঘটক বর্ণনা করতে পারবে, বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির সমস্যা বর্ণনা করতে পারবে, বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির সম্ভাবনা বর্ণনা করতে পারবে, অর্থনৈতিক কূটনীতি বাস্তবায়নে বাংলাদেশ সরকারের ভূমিকা বর্ণনা করতে পারবে, বাংলাদেশের জনশক্তি রপ্তানির বিদ্যমান সমস্যা বর্ণনা করতে পারবে, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ক্ষেত্রে বিদ্যমান সমস্যাসমূহ বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা আলোচনা করব পররাষ্ট্রনীতি প্রণয়নের কৌশল বা কূটনীতি সম্পর্কে। কূটনীতিকে ইংরেজিতে ডিপ্লোমেসি বলে অভিহিত করা হয়, আর কূটনীতির মাধ্যমে মূলত পররাষ্ট্রনীতি কার্যকর করা হয়। কূটনীতিকে পররাষ্ট্রনীতি বাস্তবায়নের গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে অভিহিত করা হয়। স্যার আর্নেস্ট স্যাটো বলেছেন, কূটনীতি হলো বিভিন্ন স্বাধীন রাষ্ট্রসমূহের সরকারের মধ্যে সরকারি সম্পর্ক পরিচালনার ক্ষেত্রে বুদ্ধিমত্তা এবং কৌশলের প্রয়োগ। আবার অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে বর্ণিত আছে, কূটনীতি হলো আলাপ আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্কের সামঞ্জস্য বিধান ও পরিচালনার ব্যবস্থা করা। মর্গ্যানথুর মতে কূটনীতি হলো রাষ্ট্রীয় ক্ষমতার মস্তিষ্ক স্বরূপ, আর নৈতিকতা হচ্ছে এর আত্মা। আমরা সর্বশেষে বলতে পারি কূটনীতি হলো পররাষ্ট্রনীতি বাস্তবায়নের ক্ষেত্রে কৌশল মাত্র। অর্থনৈতিক কূটনীতি। কূটনীতির সংজ্ঞার রেশ ধরে যদি আমরা বলতে চাই, তাহলে অর্থনৈতিক কূটনীতি হলো অর্থনৈতিক স্বার্থ হাসিলের জন্য কোনো রাষ্ট্রের কৌশল মাত্র। একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা হাসিলে কূটনীতি পরিচালনা করবে, অথবা সে পিছিয়ে থাকবে অর্থনৈতিক স্বার্থ রক্ষার ক্ষেত্রে। অর্থনৈতিক কূটনীতি হচ্ছে রাষ্ট্রের সকল অর্থনৈতিক উপাদানের ব্যবহার, যার মাধ্যমে রাষ্ট্র তার জাতীয় স্বার্থ অর্জন করে। তাছাড়া অর্থনীতি কার্যক্রমের যাবতীয় বিষয়, যথা আমদানি রপ্তানি, বিনিয়োগ, ঋণ, সাহায্য, বিনা শুল্কে বাণিজ্য চুক্তি ইত্যাদি সবকিছুই অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে অর্জিত হয়ে থাকে। সুতরাং অর্থনৈতিক কূটনীতি হলো সেই কৌশল যার মাধ্যমে কোনো রাষ্ট্র তার আন্তর্জাতিক পরিমণ্ডলে অর্থনৈতিক স্বার্থ আদায়ে ব্যবহার করে। অর্থনৈতিক কূটনীতির গুরুত্ব। বর্তমান বিশ্বে অর্থনৈতিক কূটনীতির গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে একটি রাষ্ট্র একদিকে যেমন নিজ দেশের অর্থনৈতিক চাহিদা বা পণ্যের চাহিদা পূরণ করতে পারে, তেমনি একই সাথে নিজস্ব সম্পদকে বহির্বিশ্বে ছড়িয়ে দিতে পারে এবং সেখান থেকে তার মুনাফা অর্জনে সক্ষম হয়। আমরা এ পর্যায়ে আলোচনা করব বাণিজ্য বৃদ্ধিতে অর্থনৈতিক কূটনীতির গুরুত্ব। একটা দেশের বাণিজ্যিক কার্যক্রম দুই ধরনের, আমদানি ও রপ্তানি। অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে আমদানি যেমন বৃদ্ধি করা যায়, সহজে সুলভে পণ্য আমদানি যেমন সহজ হয়, তেমনি অতিরিক্ত দামে বা অধিক মুনাফা লাভের বাজার পাওয়া যায় এবং অভ্যন্তরীণ সম্পদকে বহির্বিশ্বে রপ্তানি করা যায়। অর্থাৎ আমদানি এবং রপ্তানি উভয় ক্ষেত্রে সুবিধা অর্জনের একটি কৌশল হলো অর্থনৈতিক কূটনীতি। বিশ্বের বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন দেশে নতুন নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টির জন্য অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে
কাজ করে থাকে বিভিন্ন রাষ্ট্র। অর্থনৈতিক কূটনীতি সফল প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র তার অভ্যন্তরীণ ক্ষেত্রে তৃণমূল পর্যায় পর্যন্ত নিরুদ্বিগ্ন পরিবেশে জনগণের জন্য তথা দেশের অর্থনৈতিক উদ্যোক্তা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করতে পারে। শ্রমশক্তি রপ্তানি। অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে কোনো রাষ্ট্র তার উদ্বৃত্ত শ্রমশক্তি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। উল্লেখ্য, যে সকল রাষ্ট্র অধিক জনসংখ্যা রয়েছে, বাংলাদেশের মতো এরকম রাষ্ট্রে শ্রমশক্তি রপ্তানি দেশের জাতীয় আয়ের নতুন গতি সঞ্চার যেমন করে, তেমনি বেকারত্ব দূরীকরণ, সামাজিক বিশৃঙ্খলা দূরীকরণ ইত্যাদি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে শ্রমশক্তি রপ্তানি সহজতর হয়। অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে পণ্যের প্রবাহ বৃদ্ধি করা যায়। নিজ রাষ্ট্রে যে সকল পণ্যের চাহিদা রয়েছে বা যে সকল পণ্যের প্রবাহের সংকট নিয়মিত দেখা দেয়, সে সকল পণ্যের প্রবাহ বৃদ্ধিতে অর্থনৈতিক কূটনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে রপ্তানি যেমন বৃদ্ধি করা যায়, তেমনি আমদানির মাধ্যমেও পণ্যের প্রবাহ বৃদ্ধি সহজতর হয়। অগ্রসরমান খাতকে প্রাধান্য দান। অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে কোনো রাষ্ট্র তার যে সকল অর্থনৈতিক খাতগুলো অগ্রসরমান, অর্থাৎ যে সকল খাতে ক্রমবর্ধমান হারে মুনাফা আসছে বা লাভ আসছে, সেই খাতগুলোকে গুরুত্ব দিয়ে সেই খাতগুলোকে একদিকে যেমন নতুন বিনিয়োগের ক্ষেত্র সৃষ্টি করা যায়, আরেক দিকে দিয়ে এই খাতগুলো রপ্তানি করার মতো বাজার সৃষ্টি করা যায়। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা আলোচনা করব অর্থনৈতিক কূটনীতির অনুঘটক বা ভূমিকা পালন করে বিভিন্ন উপাদান নিয়ে। প্রথমেই বাণিজ্য মন্ত্রণালয়। কোনো দেশের বাণিজ্য সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করা, নীতিমালা নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণে বাণিজ্য মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ উপাদান। অর্থনৈতিক কূটনীতির সাথে যেহেতু বাণিজ্যের সম্পর্ক রয়েছে, সেক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় অর্থনৈতিক কূটনীতির একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত। বাণিজ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করে থাকে কোন দেশে কোন ধরনের কূটনীতি প্রয়োগ করবে, কোন দেশ থেকে কি তথ্য সংগ্রহ করবে, কোন দেশে কি বাজার সৃষ্টি করবে, কোন অঞ্চলে কি সুবিধা পাওয়া যেতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কূটনীতির উপাদান। অর্থনৈতিক কূটনীতির আরেকটি গুরুত্বপূর্ণ অনুঘটক হল পররাষ্ট্র মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় বিভিন্ন দেশে বাণিজ্য সম্প্রসারণ এবং বাণিজ্যিক বিষয়গুলো দেখলেও পররাষ্ট্র মন্ত্রণালয় বহির্রাষ্ট্রের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড় না পেলে বা সিগন্যাল না পেলে বাণিজ্য মন্ত্রণালয় কোনো দেশের বাণিজ্যিক কার্যক্রম বিস্তৃতির চেষ্টা করে না। পররাষ্ট্র মন্ত্রণালয় সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। সুতরাং পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এই মন্ত্রণালয়ই বিভিন্ন ব্যক্তিদেরকে অর্থনৈতিক কূটনীতির দায়িত্ব অর্পণ এবং দায়িত্ব প্রদান করে থাকে। বিভিন্ন দেশে নিয়োজিত কূটনীতিকগণ অর্থনৈতিক কূটনীতির গুরুত্বপূর্ণ উপাদান। কূটনীতিকদের দক্ষতা, আন্তরিকতা এবং নিবেদিত দায়িত্ব পালন কোনো দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক সকল দিক থেকে স্বার্থ আদায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক স্বার্থ হাসিলে কূটনীতিকদের অর্থনৈতিক ক্ষেত্রে দায়িত্ব যথাযথ পালনের উপর নির্ভর করে থাকে। একটি রাষ্ট্রের দূতাবাসে যে সকল দায়িত্ব পালনরত কর্মকর্তা থাকেন, তাদের কেউ কেউ অর্থনৈতিক ক্ষেত্রগুলো দেখে থাকেন, কেউ কেউ শ্রম দিক দেখে থাকেন, কেউ কেউ রাজনৈতিক দিকগুলো দেখে থাকেন। এছাড়াও বিভিন্ন
অর্থনৈতিক মিশন বিভিন্ন দেশে কাজ করে থাকে, সেগুলোকেও কূটনীতিকরা সহযোগিতা দিয়ে থাকেন। দেশি বিদেশি বিনিয়োগকারীগণ অর্থনৈতিক কূটনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। একটি রাষ্ট্রের যে সকল বিনিয়োগকারী বিদেশে বিনিয়োগ করে থাকেন, তারা যেমন নিজ দেশের স্বার্থের সাথে মিলিয়ে অর্থনৈতিক বাজার খোঁজা, অর্থনৈতিক বাজার সৃষ্টি, রপ্তানি বৃদ্ধির কাজ করে থাকেন, তেমনি বহির্বিশ্বের যে সকল বিনিয়োগকারী কোনো দেশে বিনিয়োগ করে থাকেন, তারাও দু দেশের মধ্যে অর্থনৈতিক সুসম্পর্ক প্রতিষ্ঠা, আমদানি রপ্তানি বৃদ্ধি, আমদানি রপ্তানিতে সমতা আনয়ন, পারস্পরিক চুক্তি সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সুতরাং বিনিয়োগকারীগণকে আন্তর্জাতিক অর্থনৈতিক কূটনীতির গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। ব্যবসায়ী ও তাদের সংস্থা। আন্তর্জাতিক অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে ব্যবসায়ীগণ এবং তাদের সংস্থাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিনিয়োগকারীগণ যেমন বিভিন্ন দেশে বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক চাঙ্গা করে থাকে, ব্যবসায়ীগণ আমদানি রপ্তানির মাধ্যমে বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করে থাকে, বাজার সৃষ্টি করে থাকে এবং পণ্যের উৎস খুঁজে থাকে। পণ্যের উৎস খোঁজার মাধ্যমে দেশের আমদানি ক্ষেত্রে পণ্যের সরবরাহ বৃদ্ধি পায়, আর বাজার খোঁজার মাধ্যমে দেশের পণ্য রপ্তানির উপযুক্ত পরিবেশ তৈরি হয়। আন্তর্জাতিক বিশ্বে বিভিন্ন বেসরকারি সংস্থা বা এনজিও কাজ করে থাকে। এদের অনেকগুলো সেবা প্রদানের জন্য সৃষ্টি হয়ে থাকে, পাশাপাশি তারা বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। ক্ষুদ্র ঋণ প্রদান এবং বিভিন্ন অর্থনৈতিক সেবা প্রদানগুলোকে বিভিন্ন দেশের জনগণের কাছে ছড়িয়ে দিতে এই সকল আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলো কাজ করে থাকে। একই সাথে এই সংস্থাগুলো বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা আলোচনা করব বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বিভিন্ন সমস্যা নিয়ে। প্রথমেই যে সমস্যাটি আলোচনা করব সেটি হলো সমন্বয়ের অভাব। আমরা জানি যে অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয় কাজ করে থাকে। এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় যেমন আছে, তেমনি বাণিজ্য মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, শ্রম ও জনশক্তি রপ্তানি উন্নয়ন ব্যুরো এগুলো কাজ করে থাকে। প্রায়শই পত্রপত্রিকায় বা বিভিন্ন মিডিয়াতে যে অভিযোগটা আসে সেগুলো হলো পারস্পরিক সমন্বয়ের ঘাটতি। তো এই সমস্যাটি মোকাবেলা করতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি আরও সফল হবে বলে আশা করা যায় এবং সরকার নিশ্চয় চেষ্টা করছেন এই সমন্বয় কিভাবে আরো বৃদ্ধি করা যায় এই বিষয়টি। সরকারি নীতির পরিবর্তন। একথা সত্য যে আমাদের দেশে বিভিন্ন সময় সরকারি নীতিগুলো পরিবর্তন হয়ে থাকে এবং আমূল পরিবর্তনের নজির রয়েছে। যখন কোনো সরকার পরিবর্তন হয়, নতুন সরকার এসে পূর্ববর্তী সরকারের কার্যক্রমগুলো বা নীতিগুলো পুরোপুরি বদলে যায়। সেটি তৃতীয় বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মতো বাংলাদেশেও রয়েছে, যা রাষ্ট্রের স্বার্থ মারাত্মকভাবে বিঘ্নিত করে এবং অর্থনৈতিক কূটনীতির সাফল্যের জন্য এটা ক্ষতিকারক। একই সাথে সরকার পরিবর্তনের সাথে সাথে কূটনৈতিক গুণকে অনেক সময় পরিবর্তন করে ফেলা হয়, যাতে করে সাফল্যের কোনো ধারাবাহিকতা থাকে না অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে। রপ্তানি বাণিজ্যে বৈচিত্র্যের অভাব এদেশের অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে একটি সমস্যা। এদেশের বেশিরভাগ রপ্তানি আয় আসে তৈরি পোশাক শিল্পের রপ্তানি থেকে। একই সাথে আরেকটি সমস্যা হলো এদেশের বেশিরভাগ পণ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নে
রপ্তানির প্রবণতা রয়েছে, যা মোটেও সুবিধাজনক নয়। কারণ অর্থনৈতিক মন্দা একটি অঞ্চলে যদি সৃষ্টি হয়, তাহলে যদি আমরা সেই অঞ্চলের উপর নির্ভরশীল হই, তাহলে আমাদের রপ্তানি বাজার যে কোনো মুহূর্তে ধস নামতে পারে। সুতরাং বিভিন্ন অঞ্চলে যেমন আমাদের রপ্তানির প্রচেষ্টা দরকার, এবং একই সাথে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানির বিষয়ে মনোযোগ দিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিগণ। তাইলে বৈচিত্র্যপূর্ণ রপ্তানির মাধ্যমে দেশের রপ্তানি বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক কূটনীতি আরো সফলতর হবে। জনশক্তি রপ্তানি খাতে দুর্বলতা। এই কথা সত্য যে এদেশের জনশক্তি রপ্তানি খাতে নানাবিধ দুর্বলতা রয়েছে। বিশেষ করে বাংলাদেশের মতো একটি জনবহুল দেশের জনশক্তি রপ্তানি একটি লাভজনক বাণিজ্য হলেও সুনির্দিষ্ট নীতির অভাব, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো উদাসীন্য ও অদক্ষতা, বিদেশি বাংলাদেশি মিশনগুলোর অদায়িত্বশীল আচরণ, দেশে অভিবাসী শ্রমিকদের জন্য প্রশিক্ষণের সুব্যবস্থাপনার অভাব, আদম ব্যাপারী ও অসাধু জনশক্তি রপ্তানিকারক এজেন্সির দুরাত্ম ইত্যাদি কারণে বাংলাদেশের এই সম্ভাবনাময় বাণিজ্য খাতটির সর্বোচ্চ ব্যবহার হচ্ছে না। যদিও সরকার বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে, কিন্তু বিভিন্ন চক্রের কারণে এবং দীর্ঘদিন ধরে চলে আসা সমস্যার কারণে এই ক্ষেত্রে আমাদের রপ্তানি খাতে দুর্বলতা রয়ে গেছে, যা আমাদের অর্থনৈতিক কূটনীতির জন্য একটি বাধা হিসেবে চিহ্নিত। বহুপাক্ষিক ফোরামে স্বার্থ সংরক্ষণের ব্যর্থতা। এদেশের অর্থনৈতিক কূটনীতি সাফল্যের জন্য এটি অত্যন্ত জরুরি। আর বহুপাক্ষিক ফোরামে স্বার্থ সংরক্ষণের জন্য একদল দক্ষ, প্রশিক্ষিত এবং অভিজ্ঞ কূটনীতিক প্রয়োজন। সেটার ঘাটতি আছে বলে মনে করা যায়, যে কারণে আন্তর্জাতিক বিভিন্ন ফোরাম থেকে আমাদের অর্জন যৎসামান্যই। বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে অনেক সমস্যা যেমন আছে, তেমনি সম্ভাবনা রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন কারণে সম্ভাবনা তৈরি হয়। অর্থনৈতিক কূটনীতিকগণ যদি এগুলো কাজে লাগাতে পারেন, তাহলে দেশের রপ্তানি এবং আমদানি বাণিজ্য সম্প্রসারিত হবে। সম্প্রতি করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত সহ বিভিন্ন রাষ্ট্রে চীনা পণ্য বর্জনের ডাক এসেছে। এটি যদি বাস্তবায়িত হয়, তাহলে চীনা পণ্যের যে বিশাল বাজার রয়েছে সেগুলো অন্যান্য রাষ্ট্রের জন্য উন্মুক্ত হবে। বাংলাদেশের অর্থনীতিবিদগণ ইতিমধ্যে এই বিষয়টি আলোচনা করেছেন এবং বাংলাদেশের তৈরি পণ্য সহ বিভিন্ন পণ্যের বাজার সম্প্রসারিত হবে বলে অর্থনীতিবিদগণ আশা করছেন, এবং সেটা কতটুকু কাজে লাগানো যাবে তা নির্ভর করে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতিকগণের দক্ষতা এবং আন্তরিকতার উপর। বহুপাক্ষিক উৎস থেকে ঋণ প্রবাহ। একথা সত্য যে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডগুলোর বেশিরভাগই বৈদেশিক ঋণের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। তবে এটাও সত্য, বাংলাদেশ খুব সহজে বিভিন্ন উৎস থেকে ঋণ পেয়ে থাকে, কারণ বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র এবং বাংলাদেশ ক্রমশ অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হচ্ছে, যে কারণে বিভিন্ন দাতা সংস্থা বাংলাদেশকে খুব সহজেই ঋণ দিয়ে থাকে, বিভিন্ন দাতা দেশও বাংলাদেশকে খুব সহজে ঋণ দিয়ে থাকে। এটি বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির জন্য একটি উজ্জ্বল সম্ভাবনা। শুল্ক মুক্ত প্রবেশাধিকার বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির জন্য একটি বিশাল সম্ভাবনা। বাংলাদেশ বিভিন্ন রাষ্ট্র থেকে শুল্ক মুক্ত পণ্য রপ্তানির সুবিধা পেয়ে থাকে। এই সুবিধা যদি অর্থনৈতিক কূটনীতিকে কাজে লাগিয়ে আরো বর্ধিত করা যায়, আরো বিভিন্ন দেশ থেকে এই সুবিধাটা আদায় করা যায়, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক গতিসঞ্চার হবে এবং অর্থনৈতিক কূটনীতির জন্য আরেকটি সাফল্যজনক অধ্যায়ের সূচনা হবে। স্বল্পোন্নত দেশের জোট। এটি বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
বাংলাদেশ দীর্ঘদিন ধরে স্বল্পোন্নত দেশের জোটে নেতৃত্বে আসনে অধিষ্ঠিত। আর বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে সমস্বার্থসম্পন্ন রাষ্ট্রের সাথে বন্ধুত্ব স্থাপনের কোনো বিকল্প নেই। তাই বাংলাদেশ আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণের জন্য এই জোটকে কাজে লাগাতে পারে এবং এর মাধ্যমে নিজের এবং সমমর্যাদাপন্ন রাষ্ট্রসমূহের স্বার্থ আদায় করতে সক্ষম হবে বলে ধারণা করা যায়। সফটার বাস্তবায়ন বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সুফল বয়ে আনতে পারে। বাংলাদেশ সার্কের প্রতিষ্ঠাকালীন সদস্য এবং গুরুত্বপূর্ণ সদস্য, কিন্তু দীর্ঘদিন ধরে ভারত পাকিস্তানের মধ্যে তিক্ত সম্পর্কের কারণে সার্কের কোনো সুফল আমরা পাচ্ছি না। এই অঞ্চলে আরেকটি বাণিজ্যিক অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো সাফটা। সাফটার সঠিক বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির জন্য একটি সাফল্যের দ্বার খুলে দিতে পারে। আর এই ক্ষেত্রে অর্থনৈতিক কূটনীতি ভূমিকা পালন করতে পারে বলে আশা করা যায়। বিনিয়োগ আকর্ষণ বাংলাদেশ অর্থনৈতিক কূটনীতি কাজে লাগিয়ে দেশে ব্যাপক পরিমাণে বিনিয়োগ আকর্ষণ করতে পারে। বাংলাদেশে যে পরিবেশ রয়েছে বিনিয়োগের ক্ষেত্রে এবং সেটা যে ক্রমবর্ধমান হারে উন্নতি ঘটছে, সরকার বিভিন্ন সুবিধা বিনিয়োগকারীদেরকে দিচ্ছেন, এই সত্যটি বিদেশে অবস্থানরত বাংলাদেশের কূটনৈতিক মিশন সমূহ এবং ব্যবসায়ীগণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিগণ যদি বিদেশি বিনিয়োগকারীদের দৃষ্টিতে নিতে সক্ষম হন, তাহলে দেশে প্রচুর বিনিয়োগ আসবে এবং এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির আরও গতিসঞ্চার হবে এবং বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি সাফল্য মণ্ডিত হবে। নতুন শ্রমবাজার সৃষ্টি বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা। বাংলাদেশের শ্রমবাজার সাধারণত মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক, কিন্তু এই শ্রমবাজারকে যদি বিশ্বের অন্যান্য রাষ্ট্রে সম্প্রসারিত করা যায়, তাহলে দেশে যে উদ্বৃত্ত জনশক্তি রয়েছে এই জনশক্তি পাঠিয়ে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা আরও বেশি পরিমাণে অর্জন করতে সক্ষম হবে এবং বাংলাদেশে রেমিটেন্সের নতুন নতুন রেকর্ড সৃষ্টি হবে। সুতরাং শ্রমবাজারকে কাজে লাগানো বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে আরেকটি সাফল্যজনক অধ্যায়ের সূচনা হবে বলে আশা করা যায়। প্রিয় শিক্ষার্থী, অর্থনৈতিক কূটনীতিক বাস্তবায়নে বাংলাদেশ সরকারের ভূমিকা এই পর্যায়ে আলোচিত হবে। এই সরকার অর্থনীতিকে গতিসঞ্চার করার জন্য দেশের অভ্যন্তরীণ উৎপাদনের উপর যেমন গুরুত্ব দিচ্ছে, তেমনি বহির্বিশ্বে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমশক্তি রপ্তানি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। সেগুলো পরবর্তী স্লাইডগুলোতে আলোচনা থাকছে। প্রথমেই রপ্তানি বৃদ্ধির প্রচেষ্টা। বর্তমান সরকার বাংলাদেশের বিভিন্ন রকমের পণ্যের রপ্তানি বৃদ্ধির জন্য বিভিন্ন রকমের উদ্যোগ গ্রহণ করেছে। এই সকল উদ্যোগের মধ্যে রয়েছে বিদেশে অবস্থানরত বিভিন্ন মিশন সমূহকে জোরালোভাবে নির্দেশনা দান, বিভিন্ন দেশে বাংলাদেশি পণ্যের মেলা আয়োজন করা, বাংলাদেশের পণ্যের নতুন নতুন বাজার খোঁজার জন্য নির্দেশ দান, এদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকদেরকে বিভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ সম্পর্কে একটি ইতিবাচক ধারণা দেওয়ার প্রচেষ্টা রয়েছে। এই সকল কার্যক্রমের মাধ্যমে এদেশের রপ্তানি বাণিজ্যে গতি সঞ্চার হবে বলে আশা করা যায়। একই সাথে বিভিন্ন দেশে বাংলাদেশি নেতৃবৃন্দের সফর বিনিময় দুই দেশের সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখবে, যা অর্থনৈতিক কূটনীতির সাফল্যকে ত্বরান্বিত করবে বলে আশা করা যায়।
পণ্য প্রবেশে প্রতিবন্ধকতা অপসারণ। একথা সত্য যে বিদেশে রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে। এই সকল প্রতিবন্ধকতাগুলো হলো উচ্চ হারে শুল্ক আরোপ, বিভিন্ন ধরনের কঠিন আমদানি নীতি এবং সম্পর্কের দুর্বলতা। সরকার এই বিষয়গুলোকে চিহ্নিত করে এগুলো অপসারণের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে এবং বিভিন্ন রাষ্ট্রের সাথে আলাপ আলোচনা, সফর বিনিময়ের মাধ্যমে এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে। যদি এক্ষেত্রে সফলতা পাওয়া যায় তাহলে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি যেমন সফল হবে, একই সাথে দেশের অর্থনীতিও গতি পাবে। বিদেশে কর্মসংস্থান বৃদ্ধির প্রচেষ্টা। একথা সত্য যে এক সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল দেশের 1 নম্বর জাতীয় সমস্যা, কিন্তু বর্তমানে বিভিন্ন সরকারি উদ্যোগ এবং বেসরকারি উদ্যোগের ফলে এদেশের জনসংখ্যা জনসম্পদে পরিণত হচ্ছে এবং আত্মকর্মসংস্থানের পাশাপাশি বিদেশে ব্যাপক শ্রম রপ্তানির মাধ্যমে এদেশের অর্থনীতি গতি সঞ্চার হচ্ছে। তবে করোনা মহামারী সহ অর্থনৈতিক মন্দার কারণে বিদেশে শ্রমবাজার সংকুচিত হওয়ায় সরকার এই বিষয়কে গুরুত্ব দিচ্ছে এবং নতুন নতুন অঞ্চল বা নতুন নতুন দেশে কর্মসংস্থান সৃষ্টির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এটি এদেশের অর্থনীতির জন্য খুবই দরকার এবং সরকার সেই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। রেমিটেন্স প্রেরণে উৎসাহ দান। বিপুল সংখ্যক বাংলাদেশি বিদেশে কর্মরত রয়েছেন এবং তারা যে আয় করে থাকেন তার একটি বিশাল অংশ তাদের ভরণ পোষণে খরচ হয়। তথাপি তারা তাদের আয়ের অংশ অনেকেই বিদেশে বিনিয়োগ করে থাকেন, যাতে করে তারা তাদের অর্জিত অর্থ স্বদেশে অর্থাৎ বাংলাদেশে আরও বেশি করে পাঠাতে পারেন। সে ব্যাপারে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে, তাদেরকে রেমিটেন্স প্রেরণে উৎসাহ দিচ্ছেন, বিভিন্ন প্রচার চালাচ্ছেন এবং বিভিন্নভাবে প্রণোদনা দেওয়া হচ্ছে। একই সাথে এই সকল রেমিটেন্স যাতে করে বৈধ চ্যানেলে আসে সেজন্য বিভিন্ন সংস্থার মাধ্যমে সরকার আর্থিক সুবিধা দিচ্ছেন এবং প্রচার করছেন। এতে করে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে এবং বিপুল রাজস্ব আদায় হচ্ছে। বিদেশি বিনিয়োগে উৎসাহ দান। সরকার সাম্প্রতিককালে বিদেশি বিনিয়োগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রচার চালাচ্ছেন। বিশেষ করে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রীগণ কূটনীতিক মহলে এই বিষয়টিকে তুলে ধরছেন, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির জন্য আহ্বান করছেন এবং বিনিয়োগকারীদের উৎসাহ দিচ্ছেন এবং এদেশের বিনিয়োগের পরিবেশ যে আকর্ষণীয়, এদেশে বিনিয়োগকারীগণ যে সকল সুবিধা সরকারের পক্ষ থেকে পেয়ে থাকেন সেগুলো বারবার তুলে ধরছেন, যা বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখবে এবং অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে সাফল্য বয়ে আনবে। জিএসপি বা কোটা সুবিধা বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রাখা। বৈদেশিক রপ্তানির ক্ষেত্রে জিএসপি এবং কোটা সুবিধা রপ্তানি পণ্যের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশ বেশ কিছুদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির কোটা বাড়ানোর চেষ্টা যেমন করছে, একই সাথে জিএসপি সুবিধা পুনর্বহালের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখছে। এটি সফল হলে এদেশের অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে ব্যাপক সুফল বয়ে আনবে। বাণিজ্য ব্যবধান হ্রাসের চেষ্টা। বাংলাদেশ সরকার বিভিন্ন সময়ে চেষ্টা করে আসছে যে সকল দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ব্যবধান বেশি সেগুলো মিটিয়ে ফেলার। বিশেষ করে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ব্যবধান খুব বেশি। যে পরিমাণ সে দেশ থেকে আমরা বছরে আমদানি করে থাকি তার সামান্য পরিমাণই তাদের কাছে রপ্তানি করা হয়। তাই সরকার বিভিন্ন সময়ে প্রচেষ্টা চালাচ্ছে ভারতের সাথে বাণিজ্য ব্যবধান হ্রাস, একই সাথে
সে দেশের রপ্তানি বৃদ্ধির। এটা করা গেলে বাংলাদেশের কূটনৈতিক ক্ষেত্রে একটি সাফল্যজনক অধ্যায়ের সূচনা হবে। পরিবেশ এবং প্রযুক্তির উন্নয়ন। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ক্ষেত্রে পরিবেশ এবং প্রযুক্তির উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পরিবেশ এবং প্রযুক্তির উন্নয়ন ঘটলে দেশে বিদেশি বিনিয়োগ যেমন আসার সম্ভাবনা তৈরি হয়, একই সাথে দেশের উৎপাদন বৃদ্ধি পায়। সরকার এ ব্যাপারে খুবই তৎপর রয়েছে এবং বিনিয়োগের পরিবেশের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন এবং প্রযুক্তির সম্প্রসারণের ফলে এটা আরো গতি পাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আলোচনা করব বাংলাদেশের জনশক্তি রপ্তানি খাতের বিভিন্ন সমস্যা নিয়ে। প্রথমে আলোচনা করা যাক সরকারি উদ্যোগের অপ্রতুলতা। একথা সত্য যে বাংলাদেশের যে পরিমাণ জনশক্তি বিদেশে রপ্তানি হয়, এর বেশিরভাগই বেসরকারি উদ্যোক্তাদের কারণে। সরকারি খাতে জনবলের অভাব এবং বিভিন্ন সমস্যার কারণে সরকারি মাধ্যমে খুব কম লোকই বিদেশে যেতে পারেন। সরকারি দপ্তরগুলো কেবল নীতি নির্ধারণ এবং বিভিন্ন সমস্যা সমাধানের দিকেই খেয়াল রাখেন। কার্যক্ষেত্রে জনশক্তি রপ্তানির মূল কাজগুলো করে থাকে বিভিন্ন বেসরকারি ট্রাভেল এজেন্সি এবং বিভিন্ন ব্যক্তিবর্গ যারা এই খাতের সাথে সংশ্লিষ্ট। সরকারি উদ্যোগে বিদেশে প্রেরণের ব্যবস্থা আরও প্রসারিত করা গেলে এদেশের জনশক্তি আরও বেশি মাত্রায় রপ্তানি করা যাবে বলে আশা করা যায়। ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ। এদেশের যে সকল জনশক্তি বিদেশে রপ্তানি করা হয়, অনেকগুলো সমস্যা তাদের রয়েছে। এর একটি বড় সমস্যা হলো তাদেরকে নানাবিধ ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা হয়, যে কারণে প্রতি বছরেই অনেক প্রবাসী বাঙালি মৃত্যু মুখে পতিত হয় এবং তাদের লাশ দেশে নিয়ে হয়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পরিবারগুলো এর ফলে নানাবিধ সমস্যার সম্মুখীন হয়, তারা হতাশাগ্রস্ত হয়, তারা সর্বশান্ত হয়ে পড়ে। প্রতারণা। দেশের জনশক্তি রপ্তানি ক্ষেত্রে প্রতারণা প্রায়শই ঘটে থাকে। বিভিন্ন ট্রাভেল এজেন্সি বা বিভিন্ন ব্যক্তি এই দেশ থেকে যাদেরকে বিদেশে কাজের জন্য নিয়ে যায়, অনেক ক্ষেত্রে তাদেরকে প্রতারিত করে। তাদের প্রতারণার ধরন অনেক রকম। তাদেরকে বিদেশে নিয়ে যাওয়ার পর যে কাজে নিযুক্তির কথা থাকে সেই কাজ দেওয়া হয় না, বা যে বেতন দেওয়ার কথা সেই বেতন দেওয়া হয় না। এবং এর আগে এমনও হতো যাদেরকে যে দেশে নেওয়ার কথা সে দেশে না নিয়ে অন্য দেশে নিয়ে যাওয়া হয়েছে। এরকমও বিভিন্ন সময় শোনা গেছে। সাম্প্রতিককালে সরকার এগুলো নজর দিচ্ছেন এবং এইসব প্রতারকদেরকে বিভিন্নভাবে দমানোর চেষ্টা করেছেন। সর্বশেষ লিবিয়াতে যে বাংলাদেশিদেরকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে দেখা গেছে একটি চক্রের কারণে এই বাঙালিরা সেখানে গিয়ে সঠিক কাজে নিয়োগ পায়নি এবং তারা যখন বিক্ষোভ করেছে সেখানে তাদেরকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। তো এই সকল প্রতারণা দেশের জনশক্তি খাতকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। দেশের ভাবমূর্তি যেমন নষ্ট করছে, তেমনি অনেক ফ্যামিলি সর্বশান্ত হচ্ছে, আর্থিকভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অদক্ষ জনশক্তি। বাংলাদেশের জনশক্তি রপ্তানি খাতের একটি বড় সমস্যা হলো এই দেশ থেকে যারা বিদেশে বিভিন্ন কাজে নিয়োজিত হয় তাদের অনেকেই অদক্ষ থাকে, আর এই অদক্ষতার কারণে তারা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দেশের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। অদক্ষ জনশক্তি বিদেশে গেলে তাদেরকে কথা অনুযায়ী তাদেরকে বেতন দেওয়া হয় না এবং তাদেরকে নিম্নমানের কাজ দেওয়া হয়, অথবা তাদেরকে দেশেই ফেরত পাঠানো হয়।
এতে করে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়, ওই ব্যক্তি যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি সামষ্টিকভাবে বাংলাদেশি জনশক্তির উপর একটা নেতিবাচক প্রভাব পড়ে এবং বাংলাদেশের জনশক্তি সম্পর্কে বিদেশের লোকজন স্বাভাবিকভাবে ভিন্ন ধরনের ধারণা পোষণ করে থাকে এবং তাদেরকে বিভিন্ন সময় কম মূল্যায়ন করা হয়। বিশ্ব মন্দা এটি একটি বৈশ্বিক সমস্যা। বিভিন্ন সময়ে অর্থনৈতিক সংকটকালে বিশ্বের জনশক্তির চাহিদা কমে যায়, ফলে বিভিন্ন সময়ের তুলনায় জনশক্তি রপ্তানি কমে যায়। জনশক্তি রপ্তানি কম হলে বিদেশ থেকে বাংলাদেশের আয় কমে যায় এবং বাংলাদেশে বেকারত্বের হারটা বেড়ে যায় এবং সামাজিক বিভিন্ন ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেয়। তো এটা আসলে কোনো রাষ্ট্র ইচ্ছে করলেই সমাধান করতে পারবে না। এটা একটা চক্রাকার প্রক্রিয়া এবং বিভিন্ন সময়ে বিষমন্দা শুরু হয়, আবার বিভিন্ন সময় সেটা আস্তে আস্তে দূরীভূত হয়। রাজনৈতিক অস্থিরতা। বিভিন্ন দেশে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না থাকলে সে দেশে জনশক্তি রপ্তানি করা যায় না। কোনো অঞ্চলে যখন যুদ্ধ শুরু হয়, সে অঞ্চলের অর্থনীতি রাজনীতি স্থবির হয়ে পড়ে, ফলে সে এলাকায় বাড়তি জনশক্তি চাহিদা তৈরি হয় না এবং অনেক ক্ষেত্রে আমরা ছাঁটাইয়ের কথা শুনতে পাই। বিশেষ করে উপসাগরের যুদ্ধ চলাকালে মধ্যপ্রাচ্যে অনেক শ্রমিককে দেশে ফিরে আসতে হয়েছে। বিবদমান যে রাষ্ট্রগুলো, বিশেষ করে ইরাক, কুয়েত, এই রাষ্ট্রগুলো ক্ষতিগ্রস্ত হয় নাই, শুধু সৌদি আরব সহ বিভিন্ন রাষ্ট্রের জনশক্তি রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করেছে। সুতরাং আন্তর্জাতিক রাজনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন দেশের রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের জনশক্তি রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করে। স্বল্প পারিশ্রমিক। বাংলাদেশের জনশক্তি রপ্তানির ক্ষেত্রে এটি একটি বড় সমস্যা। এদেশ থেকে যে সকল শ্রমিক বিদেশে কাজ করতে যায় বা প্রবাসে যায়, তাদের অনেকেই ন্যায্য মজুরি পায় না। এর বিবিধ কারণ আছে। অনেক সময় শ্রমিকরা না বুঝেই বিদেশে চলে যায়। ভিসায় কি কি শর্ত আছে, ভিসায় কি বেতন দেওয়া আছে, সেগুলো তারা না বুঝেই চলে যায়। সেখানে গিয়ে দেখা গেল তারা আর্থিক সংকটে পড়ে এবং দেশে বিভিন্ন সংস্থা বা ব্যক্তির কাছ থেকে বা ভিটেমাটি বিক্রি করে তারা বিদেশ গিয়ে দেখা গেল যে তাদের যে খরচ হয়েছে সে খরচটা তারা খুব সহজে তুলতে পারে না। আবার অনেক ক্ষেত্রে ব্যক্তিগতভাবে তারা অদক্ষতার কারণেও তাদেরকে কথিত বেতন থেকে তাদেরকে কম পারিশ্রমিক দেওয়া হয়। তো এটা ব্যক্তিগতভাবে যেন ক্ষতিগ্রস্ত হয় এবং একই সাথে দেশে রেমিটেন্স প্রবাহ কমে আসে। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আলোচনা করব বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সমস্যা বিষয়ে। প্রথমে আমলাতান্ত্রিক জটিলতা। এই কথা সত্য যে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে এটি একটি মারাত্মক সমস্যা। বাংলাদেশের আমলাতন্ত্র বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর তুলনায় অতটা দক্ষ বা প্রশিক্ষণপ্রাপ্ত নয়। প্রয়োজনীয় অভিজ্ঞতার অভাবে এবং আর্থ সামাজিক প্রভাবে আমলাতন্ত্র এখনও পর্যাপ্ত পরিমাণে বিদেশি বিনিয়োগের চাহিদা মেটাতে সক্ষম হচ্ছে না। এর ফলে বিদেশি বিনিয়োগ বিঘ্নিত হচ্ছে। আশা করা যাচ্ছে সরকার যে প্রচেষ্টা নিয়েছে এর মাধ্যমে দক্ষ আমলাতন্ত্র সৃষ্টি হবে এবং বিদেশি বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। অবকাঠামোগত দুর্বলতা। এটি বাংলাদেশের বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে একটি মারাত্মক সমস্যা। এটা সত্য যে বাংলাদেশ 1971 সালে অবকাঠামো খাতে যে অবস্থা ছিল সেই তুলনায় অনেক দূরে গিয়েছে। সরকার বিভিন্ন ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে অবকাঠামো তৈরি করেছেন এবং পর্যাপ্ত বরাদ্দ দিয়েছেন। তারপরেও
বিদেশিদের চাহিদার তুলনায় এদেশের অবকাঠামো ক্ষেত্রে বিভিন্ন সমস্যা রয়েছে, বিভিন্ন যাতায়াত, যোগাযোগ বা পণ্য পরিবহনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা রয়েছে। সরকার এগুলো দূর করার জন্য চেষ্টা করছে। অবকাঠামোগত এই সমস্যা দূরীকরণ করা গেলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করা যায়। এছাড়া বিদ্যুৎ, গ্যাস, টেলিযোগাযোগ, ইন্টারনেটের সুবিধাগুলো সরকার খুব দ্রুত গতিতে বৃদ্ধি করার চেষ্টা করছে। এটা করা গেলে তাহলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের গতি পাবে বলে আশা করা যায়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে সর্বোচ্চ পরিমাণ দুর্নীতি হয়েছে। বাংলাদেশের দুর্নীতিতে চ্যাম্পিয়নের এই খবরটি বিশ্বের গণমাধ্যম সময়ে প্রকাশিত হয়েছে, যা বিনিয়োগের অন্যতম প্রতিবন্ধকতা। এই খবরের ফলে বিদেশি বিনিয়োগকারীগণ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলেছেন। যদিও সরকার সাম্প্রতিককালে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন এবং দুর্নীতিবাজদের গ্রেপ্তার সহ তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শ্রমিক অসন্তোষ এদেশের অর্থনীতির ক্ষেত্রে একটি মারাত্মক সমস্যা। এদেশের শিল্প কারখানা এবং উৎপাদন ব্যবস্থাকে এই সমস্যাটি ক্ষতিগ্রস্ত করে। প্রায় প্রতি বছরে শ্রমিক অসন্তোষের ঘটনা বেশ কয়েকবার ঘটে থাকে। এইটা দেশের অর্থনীতির জন্য একটা মারাত্মক সমস্যা। বিশেষ করে বিভিন্ন ঈদ এবং উৎসবের সময় শ্রমিকদের বকেয়া বেতন এবং তাদের উৎসব ভাতা নিয়ে রাস্তা অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং অনেক সময় এইসব সংঘাত মারাত্মক আকার ধারণ করে এবং সেখানে হতাহতের ঘটনা ঘটে। এটা দেশের উৎপাদন, বিনিয়োগ এবং সামগ্রিক অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। যদিও সরকার বিভিন্ন সময়ে উদ্যোগ গ্রহণ করে দ্বিপক্ষীয় এবং ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে সেগুলো যথাযথ সমান করার চেষ্টা করে থাকে। দক্ষ জনশক্তির অভাব এদেশের বিনিয়োগের ক্ষেত্রে একটি বড় সমস্যা। বিদেশি বিনিয়োগকারীগণ বিনিয়োগের ক্ষেত্রে এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখেন। বাংলাদেশ সরকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুব উন্নয়ন দপ্তরের মাধ্যমে নানা রকম কর্মসূচি গ্রহণ করে থাকেন, বিভিন্ন রকমের প্রশিক্ষণ গ্রহণ থাকেন, কর্মশালার আয়োজন করে থাকেন দক্ষতা বাড়ানোর জন্য। কিন্তু দুঃখজনক বিষয় হলো অনেকেই বেকার সময় কাটিয়ে থাকেন কিন্তু এইসব প্রশিক্ষণ গ্রহণ করেন না। ফলে দেশে পর্যাপ্ত জনশক্তি গড়ে ওঠে না। আর দেশে পর্যাপ্ত জনশক্তি গড়ে না উঠলে তারা উৎপাদন ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারেন না এবং বিনিয়োগকারীদের চাহিদা তারা পূরণ করতে পারেন না, যে কারণে বিনিয়োগ ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। বিশেষ করে দক্ষ শ্রমিকের অভাব থাকে, ফলে বিনিয়োগকারীগণ বিনিয়োগে উৎসাহ পান না। অপ্রতুল ওয়ান স্টপ সার্ভিস বর্তমান বিশ্বের একটি নতুন ধারণা হলো ওয়ান স্টপ সার্ভিস। এর মাধ্যমে একটি জায়গায় গ্রাহককে তার সামগ্রিক চাহিদা পূরণের ব্যবস্থা থাকে। বাংলাদেশে এই ধারণাটি চালু হলেও এটা এখনও অপ্রতুল, যা বিনিয়োগের ক্ষেত্রে অন্যতম বাধা। এটি প্রসারিত করা গেলে এদেশে বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করা যায়। কাস্টমস জটিলতা বাংলাদেশে বিদেশি বিনিয়োগের আগ্রহ সৃষ্টির ক্ষেত্রে কাস্টম জটিলতা একটি প্রতিবন্ধকতা। বলা হয়ে থাকে দক্ষিণ এশিয়ার সবগুলো দেশের মধ্যে বাংলাদেশে কাস্টমস কার্যক্রমে জটিল পরিস্থিতি বিরাজ করছে। যদিও সরকার এই কার্যক্রমকে সহজীকরণ করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করছে। এই জটিলতা নিরসন করা গেলে বিদেশি বিনিয়োগ আরও বেশি আকৃষ্ট হবে বাংলাদেশে এবং বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ অর্থবহ হবে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা যে যেখানে আছো নিরাপদে থাকো, ভালো থেকো।